দেখুন, মানুষ অভ্যেসের দাস কিনা জানি না, কিন্তু এ রাজ্যের পুলিশ বদঅভ্যেসের দাস। ভাবুন, বারুইপুরের ওই ছোট্ট মেয়েটা বিকেল থেকে নিখোঁজ ছিল। ফাঁড়ির পুলিশ প্রথমে ওই অভিযোগকে গুরুত্বই দেয়নি। দ্বিতীয়ত, মেয়েটার দেহ উদ্ধারের গোটা প্রক্রিয়াতে ভিডিওতে দেখা যাচ্ছে স্থানীয় বিজেপি নেতা শান্তনু মণ্ডলের তৎপরতা, যাকে প্রায় বিনা বিচারে সোশ্যাল মিডিয়ায় ফাঁসিতে ঝোলানো হচ্ছিল। কিন্তু আমার প্রশ্ন, এটা কেন হবে? এ কাজ তো পুলিশের, পুলিশ কোথায় ছিল? তৃতীয়ত, স্থানীয়রা যখন প্রভাস মণ্ডল এবং মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে ফাঁড়িতে নিয়ে আসেন, যে কাজটা আবার বলছি আদতে পুলিশের ছিল, সেটা করে দেওয়ার পরও ফাঁড়ি থেকে আনন্দ সর্দার পালিয়ে গেলেন কি করে? নাকি মেয়েটির পরিবারের অভিযোগটাই সত্যি, ফাঁড়ির পুলিশ আসলে আনন্দ সর্দারকে ছেড়ে দিয়েছিল? চতুর্থত, কিভাবে পুলিশের সামনেই একজন নিরপরাধ যুবককে গণপিটুনি দিয়ে খুন করা হলো? স্বয়ং মুখ্যমন্ত্রী আজ বলছেন এই ঘটনার সঙ্গে ওই ইন্দ্রজিৎ মণ্ডল যে মারা গেছে ছেলেটি, তার কোনো যোগই ছিল না। আচ্ছা, থাকলেও এইভাবে মবক্রেসির চূড়ান্ত নৈরাজ্যের উদাহরণ সৃষ্টি করে কাউকে বিচারের আগে বিনা বিচারে সভ্য সমাজে খুন করে ফেলা যায় নাকি? আজ মুখ্যমন্ত্রী আদেশ দিয়েছেন পুলিশের ভূমিকা নিয়ে 72 ঘন্টার মধ্যে ডিজিপি তদন্ত শেষ করে তাকে রিপোর্ট দিতে হবে, তারপর প্রয়োজনে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমি বলছি, আজ আমার প্রথম বক্তা ফিরদৌস শামীমের কাছে আমার প্রশ্ন থাকবে, শেষ পর্যন্ত এই মেয়েটা বিচার পাবে তো? যাদের কর্তব্যে গাফিলতি দেখা যাচ্ছে তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হবে তো? দেখুন, এই প্রশ্নের জবাব তখনই পাওয়া সম্ভব হবে যখন এই ইনভেস্টিগেশনটা কমপ্লিট হবে। কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে কথা বলেছেন যে 72 ঘন্টার মধ্যে তিনি রিপোর্ট চেয়েছেন এবং ডিজি পুলিশের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন, যেটা অত্যন্ত ইতিবাচক দিক। কেন এই কথা বলছি? দেখুন, পুলিশ সরকারটা নতুন, কিন্তু এই পুলিশগুলোর কিন্তু তারা কিন্তু সেই একইভাবে সার্ভিস করে, সে পুলিশগুলো কিন্তু পুরাতন। আপনি এই পুলিশই যারা হাঁসখালি, কাটোয়া, পাকশি যদিও কলকাতা পুলিশের আন্ডারে, আমি বলছি হাঁসখালি, কাটোয়া এগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে, এই পুলিশের তদন্ত কামদুনি পুলিশ তদন্ত করতো। দেখুন, আপনি যদি এই ঘটনাগুলো দেখেন না, এই ঘটনাক্রম যদি দেখেন, প্রথমে যদি ঠিক সময়ে পুলিশ তৎপরতা দেখাতো, হয়তোবা মেয়েটিকে জ্যান্ত অবস্থায় উদ্ধার করা সম্ভব হতো। তাহলে এটা তো প্রথম নেগলিজেন্স। দ্বিতীয় নেগলিজেন্স, আপনারাই দেখিয়েছেন যে দেহ উদ্ধার হচ্ছে স্থানীয় মানুষের দ্বারা, পুলিশের অনুপস্থিতি, এটা হচ্ছে দ্বিতীয় নেগলিজেন্স। আমি বুঝলাম যে তখনও পুলিশ ইনফরমেশন পাননি। তৃতীয় নেগলিজেন্স, দেখুন, এই ঘটনা ঘটার জন্য একজন সন্দেহভাজন হোক, অভিযুক্ত হন, এই অধিকার জনগণকে কে দিয়েছে যে একজন মানুষকে পিটিয়ে মারবেন? তাহলে এটা হচ্ছে তৃতীয় নেগলিজেন্স। পুলিশ কিন্তু প্রতিহত করতে ব্যর্থ হলো। তাহলে এই তিনটে নেগলিজেন্স একেবারে চোখে চাক্ষুষ দেখা যাচ্ছে। দেখুন, নিশ্চিতভাবেই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রিপোর্ট পাবেন। এর আগে বললেন যে আমি 3জন আইপিএস অফিসারকেও ছাড়িনি, অতএব আমি কিন্তু নিচুতলার কেউ ছাড়বো না, বা দেখুন, যদি এই কেউ যদি এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থেকে থাকে, যার নেগলিজেন্স অথবা ইনঅ্যাকশন অথবা বোধ থেকে থাকে, তাহলে তাদের প্রথম কথা যে এই ইনভেস্টিগেশনের অংশ থেকে তাদেরকে সরিয়ে রাখা উচিত, এটা প্রথম। দ্বিতীয়, দেখুন, এই যে পুলিশের যদি নেগলিজেন্স এবং ইনঅ্যাকশন থেকে থাকে, তাদেরকে প্রথমে সাসপেন্ড করা, তারপর সাসপেনশনের পরে, শুধু সাসপেনশনে ক্ষান্ত থাকলে হবে না। আমি আরজিকর কাণ্ড থেকে একই কথা বলছি যে সাসপেনশন নাইদার এ পানিশমেন্ট নর এ স্টিগমা। সাসপেনশনের পরে তাদের এগেনস্টে ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করে তাদের সার্ভিস টার্মিনেট করা, বা যে ডিপি থেকে যে ফাইন্ডিংস উঠে আসবে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। আমি এর আগে দেখেছি, এর আগের রিজিমে কি হতো, সাসপেন্ড করে দেওয়া হতো জনগণকে এটা বুঝিয়ে দেওয়ার জন্য যে দেখো ব্যবস্থা নিয়েছি। সাসপেনশন কখনো ব্যবস্থা নয়। এখানে একজন পুলিশ আধিকারিক কাছে জিজ্ঞাসা করুন যে সাসপেনশন হলে কি হবে। প্রথমে অর্ধেক বেতন, তারপরে সেই বেতনের হার বেড়ে যাবে, তারপরে সে কি করবে, সাসপেনশন অর্ডারটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাবে। দীর্ঘদিন যদি প্রলং সাসপেনশন হয়, প্রলং সাসপেনশনটা ওটা ক্যান্সেল হয়ে যাবে, সে তখন আবার তার সার্ভিসে আবার ফিরে আসবে স্বমহিমায়, এবং যে পিরিয়ডে ওই যে সাসপেনশনের যে পিরিয়ডে ও টাকাটা পায়নি, সেই পিরিয়ডের টাকাটা উইথ ইন্টারেস্ট সে আবার ক্লেম করবে, উইথ ইন্টারেস্ট সেই টাকাটা পাবে। ফলে এখানে কিন্তু এই ফ্যালাসিটা থেকে যায়। এই যে ধরুন, এই যে আধিকারিকরা বা এই যে আমলারা, তারা বিভিন্ন সময়ে এই যে পদ বেয়ে, এই যে সার্ভিস রয়ের এই পদ বেয়ে তারা কিন্তু টুক করে বাইপাস করে তারা আবার স্বমহিমায় পদে ফিরে আসে। এটা হতে দিলে হবে না। দেখুন, আর একটা জিনিস যেটা আমি সর্বদাই বলি, সেটা হচ্ছে যে পুলিশ রিফর্মের প্রয়োজন আছে। কি ধরনের পুলিশ রিফর্ম? দেখুন, যে পুলিশ ল অ্যান্ড অর্ডার
ঠিক করছে, সেই একই পুলিশ ইনভেস্টিগেশন করছে। ফলে এই প্রথম কথা পুলিশের সংখ্যা বাড়াতে হবে। দ্বিতীয় কথা, এই ল অ্যান্ড অর্ডার এবং ইনভেস্টিগেশন এই দুটো একেবারে নির্দিষ্টভাবে ব্রাঞ্চ করে, যে একই পুলিশ যদি ল অ্যান্ড অর্ডারও দেখে, একই পুলিশ ইনভেস্টিগেশনও দেখছে, কখনোই সম্ভব নয় যে পুরো বিষয়টিকে একসঙ্গে দেখা। এবং এই পুলিশের সংখ্যা অত্যন্ত অপ্রতুল রয়েছে। এবং নিরপেক্ষতা নিয়েও তো প্রশ্ন উঠবে। আমি বলছি নন্দীগ্রাম থেকে শুরু করে অসংখ্য মামলায় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যে প্রশ্ন তুলেছে যে অভিযোগ যদি পুলিশের বিরুদ্ধে হয়, পুলিশ কি করে তদন্তের দায়িত্বে থাকবে? একদমই। দেখুন, এবং শুধু তাই না, দেখুন এই ক্ষেত্রে যে পুলিশের বিরুদ্ধে তো হয়তো খুন ধর্ষণের অভিযোগ নেই, হয়তো সঠিক সময়ে প্রম্পট নেগলিজেন্স অথবা ইনঅ্যাকশনের অভিযোগ আছে। নেগলিজেন্স বা ইনঅ্যাকশন থাকলে যারা নেগলিজেন্স দেখিয়েছে, যে পুলিশ কর্মী বা পুলিশ আধিকারিক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সেটা অবশ্যই হওয়া উচিত। এবং এর আগে যে বললেন 3 জন IPS কে ছাড়া হয়নি, ফলে এই ক্ষেত্রেও নিশ্চিতভাবে আমরা 72 ঘন্টা সময়ের পরে দেখুন সরকারটা নতুন হতে পারে, কিন্তু পুলিশের এই বদভ্যাসগুলো পুরাতনই রয়ে গেছে। কারণ সেই পুলিশ দেখুন একটা ওয়েলফেয়ার স্টেটে কখনো পুলিশ স্টেটে রূপান্তর করা উচিত নয়। অনেকেই বলেন, দেখবেন প্রায়শই অনেকেই বলেন যে পুলিশকে স্বাধীনতা দেওয়া উচিত। হ্যাঁ, নিশ্চিতভাবে পুলিশকে স্বাধীনতা দেওয়া উচিত, কিন্তু সেই পুলিশকে কিন্তু তার কিন্তু একটা কন্ট্রোল থাকা উচিত। এবং অনেকে হয়তো আমার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন, আমি মনে করি পুলিশের পলিটিক্যাল কন্ট্রোল থাকাই উচিত। তার কারণ সেটার মাধ্যমে রিফ্লেক্ট হবে যে একজন পলিটিক্যাল পার্টি যারা জনগণের প্রতিনিধি হিসেবে উঠে আসছে, তারা কিভাবে এই গোটা রাজ্যটাকে পরিচালনা করতে চান। এখন সেটা সৎ উদ্দেশ্যে পরিচালনা করতে চান নাকি অসৎ উদ্দেশ্যে পরিচালনা করতে চান, সেটা রিফ্লেকশন থাকবে নিঃসন্দেহে। সেটাই তো রাজনৈতিক সদিচ্ছের পরিচয় অথবা সদিচ্ছের অভাব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।